আজ থেকে নিয়ার অ্যাবাউট 15 বছর আগের কথা বলছি। সালটা ছিল 2009। গুজরাটের নবসারি বলে একটা জেলা আছে এবং সেই জেলাতে একটা কম্পিউটার সেন্টার আছে এবং সেই কম্পিউটার সেন্টারে একটা মেয়ে কম্পিউটারের কোর্স করতে আসে। 2009 সালটা, এই টাইমটা খুব ভালো করে একটু মনে করুন তো। সেই সময় কম্পিউটার কোর্সের কী না কি ক্রেজ ছিল। একটা কম্পিউটার কোর্স করলেই কোথাও না কোথাও আপনি আর 5টা ছেলেমেয়ের থেকে একটু এগিয়ে যেতেন। একটা সার্টিফিকেট সেই সময় অনেককে জব পর্যন্ত দিয়েছে এবং সেই সময় এই কম্পিউটার সেন্টারগুলোতে যেমন 9, 10, 11, 12-এর বাচ্চারা পড়তে আসতো, কোর্স করতে আসতো, ঠিক সেই রকমই অনেক বয়স্ক মানুষ যাদের কম্পিউটার ব্যাপারে কোনো জ্ঞান নেই, তারাও চাকরির জন্য, চাকরিতে ডেভেলপের জন্য তারা কিন্তু এই কোর্সগুলো করতে আসতো। তো আমরা দেখতে পেতাম যে একসারে যেমন 9, 10, 11, 12-এর বাচ্চারা পড়াশুনো করছে, আমিও করেছি, ঠিক সেই রকমই তার পাশে বসেই একটা মাঝ বয়সী লোক, সেও কিন্তু কম্পিউটার শিখছে। তো সেই মেয়ে কম্পিউটার সেন্টারে যায়। তো ঠিক এই রকমই এক মাঝ বয়সী, ঠিক বলবো না, ওই 30-32 এরকম বয়সের এক লোক, সেও চাকরি করে কোনো একটা জায়গাতে। সেইখানে তার কম্পিউটার শিখতে হবে। সেই জায়গা যেখানে সে কাজ করে সেই জায়গা থেকে এটা রিকোয়ারমেন্ট এসেছে যে আস্তে আস্তে তাদের কাজের ডেভেলপমেন্ট আনতে হবে এবং কম্পিউটারের মাধ্যমে সমস্ত কাজ হবে। তো সেও কম্পিউটার সেন্টারে জয়েন করেছে। দুজনেই একই কোর্সে পড়ছে। একটা মেয়ে, তার বয়স সবে সবে হয়তো ওই 17 কি 18 হবে, আর আরেকটা লোক যার বয়স ওই 32 কি 33 হবে। এবার এই যে কোর্স যখন চলছে, তখন এই কোর্সে একসাথে যখন আমরা যারাই ভর্তি হয়েছিলাম, সে ছোট হোক বড় হোক, একটা পরিচিতি হয়ে যায় এবং এই পরিচিতি আবার অনেকের জীবনে ভালোবাসাও নিয়ে আসে। তো সেই মেয়েটা যখন এই কোর্সে ভর্তি হয়েছে, সেই সময় এই যে মাঝ বয়সের, বলবো সরি 30-33-এর মাঝ বয়স না কি বয়স বলবেন আপনারা জানেন, তো সেই বয়সের লোকের সাথে কথা বলতে বলতে কোথাও না কোথাও ইমপ্রেস হয়ে যায় এবং ইমপ্রেস হয়ে যাওয়ার পর তাদের দেখা সাক্ষাৎ কিন্তু এই কম্পিউটার সেন্টারের বাইরেও হতে থাকে এবং সেই পরেই এদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। বয়সের ডিফারেন্স অনেক ছিল, কিন্তু কম বয়সে সেই মেয়ে সেই সব বুঝবে কী করে? সে প্রেমের মায়ায়, প্রেমের জালে সেই পুরুষ মানুষকে তার সব দিয়ে দেয় এবং সব দিয়ে দেওয়ার পর সে যখন একদিন বলে যে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন সব থেকে বড় একটা ভয়ঙ্কর জিনিস এই পুরুষ মানুষ তাকে শোনায়। সেটা হচ্ছে যে এই পুরুষ মানুষ আগে থেকেই বিবাহিত এবং এই পুরুষ মানুষের 2টো বাচ্চা পর্যন্ত আছে এবং এইটা শোনার পরেও সেই মেয়েটা কন্টিনিউয়াস তাকে ভালোবেসে গেছে এবং তাদের ভালোবাসার সম্পর্কটা কন্টিনিউয়াস চলেছিল। এবং চলার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে এই পুরুষ বলেছিল যে সে তার ওয়াইফ এবং 2 বাচ্চাকে সে ছেড়ে দেবে। কয়েক মাস পরেই ফ্যামিলির অমতে এই ব্যক্তি এবং এই নারী দুজনেই লিভ ইন শুরু করে। তারা একটা আলাদা জায়গায় ফ্ল্যাট ভাড়া নেয়, সেখানে লিভ ইনে থাকতে থাকে এবং কয়েক বছর পর তাদেরও একটা বাচ্চা হয়। এবং এই সমস্ত কিছু করতে করতে 2021 সাল চলে আসে। দীর্ঘ একটা সময় কেটে গেছে। এই পুরুষ মানুষ তার ওয়াইফকে ডিভোর্স দেয়নি, তার সাথে কন্টিনিউয়াস দেখা করছে। সে অ্যাকচুয়ালি 2টো লাইফ লিড করছে। একদিকে তার ওয়াইফকে মেনটেন করছে আর আরেকদিকে তার লিভ ইন যে পার্টনার আছে তার সাথে একটা বাচ্চাও হয়ে গেছে, সেই জিনিসটা মেনটেন করছে। সে 2টো ফ্যামিলি মেনটেন করছে এবং এইটা নিয়ে সেই মেয়ে, সে এখন অনেক বয়স হয়ে গেছে, প্রায় 28-29 হয়ে গেছে, তারপরেও সে কিন্তু কন্টিনিউয়াস এর সাথে ঝামেলা করে, অশান্তি করে। তো একদিন সেই নারী ভাবে যে যথেষ্ট হয়েছে, আর দরকার নেই, এরপর এইখান থেকে আমি আমার বাচ্চাকে নিয়ে ক্লিয়ার কাট বেরিয়ে যাই। সে বুদ্ধিমতী নারীর মতন সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে সে ভাবে যে এবার মুক্তি পেয়েছি, এইবার থেকে আমি আমার বাচ্চার জন্য বেঁচে থাকব। কিন্তু সমস্ত কিছু কি এত সহজ? কিছু সম্পর্ক এত সহজে কিন্তু পিছু ছাড়ে না। এবং সেই মোতাবেকই ঠিক তার 1 বছর পর 2022 সালের 12ই মে, এই দিনটা এই নারী জাগৃতি তার জন্য খুবই স্পেশাল। তার কারণ তার যে 2টো বোন আছে, সেই বোনের মধ্যে এক বোন যার নাম হচ্ছে সালমা, তার সেদিন বিয়ের দিন। তাদের মা বাবা তাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে
এই যে জাগৃতি আর সালমা আছে, তাদের বাবা ওখানকার একটা রেপুটেটেড মানুষ, সে চাষবাস করে, কিন্তু তার জমির পরিমাণটা বেশ বড়। তাকে নিয়ার অ্যাবাউট সবাই ওখানে একটা জমিদারের মতনই দেখে। তো সেই রকম ফ্যামিলিতে জাগৃতি এমন কিছু কর্মকাণ্ড আগেই ঘটিয়েছিল যার জন্য তার বাবার মান সম্মান অনেকটা নিচে নেমে গেছিল। কিন্তু তার বোন সালমা এই সমস্ত কোনো কিছুই করেনি। সে তার বাবার কথা মতন একটা ছেলেকে বিয়ে করতে চলেছিল, এবং সেই ছেলেও লতেশ, সেও একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে। সেই ছেলের বাড়ি তাদের বাড়ির থেকে কয়েকটা গ্রাম পড়েই, এবং সেই ছেলের নাম হচ্ছে লতেশ। এবং এই লতেশ সে একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে। তাদের একটা মুদিখানার দোকান আছে, এবং সেই মুদিখানার দোকানটা বেশ ভালোই চলে। তাদের গ্রামে ওই একটাই মুদিখানার দোকান আছে। তারাও 3 ভাই, এবং এই 3 ভাইয়ের মধ্যে 2 ভাই বাইরে কাজ করে। এক ভাই লতেশ, যার সাথে তার বোন সালমার বিয়ে হচ্ছে, সে কিন্তু ওই মুদিখানা সামলাচ্ছে। তো এই মোতাবেক 12ই মে 2022-এ তাদের বিয়ের ডেট ঠিক, সমস্ত কিছু আছে। বিয়ের দিন সবাই খুব আনন্দ করে। ইভেন এই যে সালমার বোন আছে জাগৃতি, সেও কিন্তু সমস্ত অতীত ভুলে এই দিনটাকে স্পেশাল বানানোর জন্য সেও খুব আনন্দ করে। এবং তারপর তার বোন সালমার বিদায় হয়। সালমা বিদায় নিয়ে সমস্ত গিফট, সমস্ত কিছু জিনিস নিয়ে রীতিমতন চলে যায় তার শ্বশুর বাড়িতে। এবার শ্বশুর বাড়িতে প্রথম অনেক আচার অনুষ্ঠান থাকে, সেইগুলো পালন করা হয়। এবং এই পালনের পরেই সব বাড়িতেই একটা জিনিস হয়, যে বিয়েতে কে কী গিফট দিয়েছে সেইটা দেখার পালা চলে। এবার সেই সমস্ত জিনিস আলাদা আলাদা করা হচ্ছে, যে কে শাড়ি দিয়েছে, কে অন্যান্য মানে ঘরের ইউজ করার জিনিসপত্র দিয়েছে, কেউ গিফটে আবার নামও লেখা আছে। এবং তার মধ্যে সবাই দেখতে পাচ্ছে একটা বড় মতন কিছু একটা আছে প্যাক করা, এবং সেই প্যাকিংয়ে কী আছে প্রথমে সেই ব্যাপারটা কেউ দেখেনি। কিন্তু এই বড় যে গিফট আছে, সেই গিফটের মধ্যে কী আছে সেটা সেই বাড়ির জাস্ট 4 বছর বয়সী এক ভাগ্নে আইডেন্টিফাই করে ফেলে। সেই 4 বছর বয়সী ভাগ্নে বলে যে ওর মধ্যে শিওর শট একটা টেডি বিয়ার আছে। এবার বিয়েতে টেডি বিয়ার কে দেয়? টেডি বিয়ার তো সাধারণত গার্লফ্রেন্ড দেয় বয়ফ্রেন্ডকে, বা বয়ফ্রেন্ড দেয় গার্লফ্রেন্ডকে, বা জন্মদিনে দেয়। তো বিয়েতে টেডি বিয়ার এই জিনিসটা একটু অদ্ভুত লাগলেও হয়তো কেউ দিয়েছে, তার উপর কিন্তু নামও লেখা নেই। এইবার সেই ভাগ্নি চাই এই টেডি বিয়ারটা সে নেবে। এবার দেখবেন বিয়ে বাড়িতে একটা কালচার আছে, যে বিয়েতে যত গিফট পাওয়া যায় না, সেই গিফটগুলো বেশিরভাগই তো সেই বাড়ির বউ মানে নতুন বউয়ের চলে যায়। কিন্তু কিছু কিছু গিফট হয় শাশুড়ি নেয়, শাশুড়ি আবার তার মেয়েকে দেয়, পাশের বাড়ির লোক যারা বিয়েতে হেল্প করেছিল, ঘটক যারা এই সম্বন্ধ তৈরি করে দিয়েছিল, এবং অনেককে গিফট দেওয়ার থাকে, সেই গিফটগুলো দেওয়া হয়। এবার এই যে টেডি বিয়ার, সেটার উপরে একদম দাবি ঠেকে দিয়েছে এই ভাগ্নে। এবার এই ভাগ্নে সেটাকে আনর্যাপ করবে, জেদাজেদি করছে। এইদিকে সে সোজা গিয়ে তার কাকা লতেশকে এই ব্যাপারটা বলে যে আমি ওই গিফটটা নেবো, এবং লতেশ বলে যে হ্যাঁ ঠিক আছে। এবার লতেশ যখন ওটাকে আনর্যাপ করছে, তখন অদ্ভুতভাবে দেখতে পায় যে এই টেডি বিয়ারটা নর্মাল টেডি বিয়ার না, এটা একটা ইলেকট্রনিক টেডি বিয়ার। এবার সেই টেডি বিয়ারটা কেমন ইলেকট্রনিক হয়, কি আওয়াজ করে, সেটা দেখার জন্য লতেশ, যে বিয়ে করেছে কয়েকদিন আগে, সেও বাচ্চাদের মতন হয়ে বলে যে আমিও দেখবো যে এই টেডি বিয়ারটা কেমন আওয়াজ করে। ভাগ্নে বলে যে ঠিক আছে, শেষমেশ তো পাচ্ছি, কিন্তু কাকা একটু টেস্টিং করে দেখবে। এবার কাকা যেই না সেই রিমোটটা ছিল, রিমোটটা দিয়ে একটা ইলেকট্রিক পয়েন্ট থেকে সেই পয়েন্টে যেই টাচ করেছে, অমনি একটা অদ্ভুত ঘটনা ঘটে। এবং সেই ঘটনাটা রীতিমতন গুজরাটকে কাঁপিয়ে দেয়। সেটা হচ্ছে কি, একটা ভীষণ জোরে বিস্ফোরণ হয়, এবং সেই বিস্ফোরণের ফলে সেই বাড়ির ছাদ উড়ে যায়। তার সাথে সাথে ঘরে ধোয়া ধোয়া অবস্থা হয়ে যায়। প্রায় ওই গ্রামের প্রত্যেকটা বাড়ির জানলার যে কাঁচ ফাঁচগুলো আছে, সেগুলোতেও ক্র্যাক এসে যায়। দূর থেকে এই শব্দটা শোনা যায়। এবং এইদিকে লতেশ, তার অবস্থা রীতিমতন খারাপ, সে একদম দূরে গিয়ে পড়েছে। আর তার ভাগ্নের অবস্থা সেটা তো দেখাই যাচ্ছে না। এই দুজনকে সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা আসে, কোনোভাবে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। এইদিকে পুলিশের কাছেও খবর চলে গেছে, পুলিশ সোজা চলে এসেছে, তার সাথে বোম স্কোয়াডও আছে, যে যদি কোনো কিছু ব্যাপার থাকে এখানে। কয়েক মিনিটের মধ্যে তাদের সাথে সাথেই ফরেন্সিক এক্সপার্টরাও ঢুকে পড়ে,
তার কারণ কেসটা বেশ কমপ্লিকেটেড আছে এবং এই সব বিস্ফোরণের কেসে এনআইএ বা অন্যান্য যেসব এজেন্সি আছে যারা অন্যান্য কেসগুলোকে দেখে, মানে দেশের সিকিউরিটির কেসগুলো দেখে, তারাও কিন্তু এই ব্যাপারটাতে নজর রাখছিল। এবার ফরেন্সিক টিম এনে ওখান থেকে সমস্ত কিছু কালেক্ট করে তারা ফরেন্সিক ল্যাবে নিয়ে যায় এবং ফরেন্সিক ল্যাব থেকে 2 দিন পর একটা রিপোর্ট আসে যেটা রীতিমতন পুলিশকে চমকে দেয়। সেই জিনিসটা হচ্ছে যে এই যে বিস্ফোরণ আছে সেটা ইউজ করার জন্য এমন কিছু দ্রব্য ইউজ করা হয়েছে যেটা অনেক সময় দেশ বিরোধী কিছু লোকরা এটা করে থাকে এবং সেটা দেখে পুলিশ প্রথমে ভাবে যে এটা কি দেশ বিরোধী কোনো কার্যকলাপের জন্য এই জিনিসটা করা হয়েছে, যে বিয়ে বাড়িতে একটা গিফট পাঠানো হবে, সেই গিফটটা বিয়ে বাড়িতেই ফেটে যাবে এবং তারপর অনেক মানুষের মৃত্যু হবে, এইভাবে কি কোনো ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। এবার পুলিশের তদন্ত শুরু হয়। এবার পুলিশের তদন্তে পুলিশ ভাবে যে এই বাড়িতেই এই জিনিসটা গেল কেন, নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। সেই কারণ দেখতে দেখতেই পুলিশ সবার কল রেকর্ডিংস, কল ডিটেলস, কল লোকেশন প্রত্যেকটা জিনিস দেখা শুরু করে। প্রথমে লতেশকে দিয়ে শুরু করে। লতেশের যে কল ডিটেলস আছে, কল রেকর্ডিংস আছে, সেই প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার। তার যে 2 ভাই ছিল তাদের ব্যাপারও দেখে, তারা বাইরে কাজ করতো, তাদের কি অন্য কিছুর সাথে লিঙ্ক আছে, জমি জমার কোনো প্রবলেম আছে, এই সমস্ত কিছু দেখার পর লতেশের যে 2 ভাই আছে তাদেরকেও এখান থেকে মুক্তি দেওয়া হয়। এরপর মা বাবাকেও দেখা হয়। এবার ওই বাড়িতে বিয়েতে যাদেরকে ইনভাইট করা হয়েছে তাদের প্রত্যেকের সমস্ত ডিটেলস দেখা হয়। উল্টো দিকে এই যে সালমা আছে, সালমার বাড়িতে তার যে 2 বোন আছে, জাগৃতি এবং আরেক বোন, তাদেরও সমস্ত কিছু দেখা হয়। এই সালমার বাড়িতে যত মেম্বার আছে তাদের কল রেকর্ডিংস, কল ডিটেলস সমস্ত কিছু দেখা হয়। যতজন মেম্বারকে তারা ইনভাইট করেছিল সেই প্রত্যেককেও দেখা হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে পুলিশ সবাইকে ক্লিন চিট দিয়ে দেয়। এইবার মেইন টপিকে আসে পুলিশ, যে ওই যে টেডি বিয়ারটা আছে সেই টেডি বিয়ারটা কে গিফট করেছিল এবং সেই জিনিসটা খোঁজা হয়। এবার যারা গিফটের নাম লিখে দিয়েছিল তারা তো প্রথমেই ক্লিন চিট পেয়েছে। সমস্ত হিসাব করা হয়, সমস্ত আত্মীয়ের মেম্বারদেরকে ডাকা হয় যে আপনি কোন গিফটটা দিয়েছিলেন সেটা আপনি দেখাচ্ছে সবাই। দেখাতে দেখাতে ইন দ্য লাস্ট একটা গিফটই পড়ে থাকছে, যেটা কে দিয়েছে সেটা কেউ জানে না। এবার সেই মুহূর্তে না হঠাৎই জাগৃতি, সালমার দিদি, সে বলে যে না, আমার মনে পড়েছে এই গিফটটা অ্যাকচুয়ালি বিয়ের দিন আসেইনি, এটা তো বিয়ের আগে এসেছে এবং এই গিফটটা তো অদ্ভুতভাবে আমাদের বাড়িতে যে আশাকর্মী আসে সেই আশাকর্মী আমাকে দিয়েছিল। তাকে নাকি কেউ বলেছে যে এই গিফটটা দিয়ে যেতে, কিন্তু সেই সময় বিয়ের কাজের জন্য এত ব্যস্ত ছিলাম, সেই দিন ইভেন আমার বোনের হলদি ছিল, তো সেই কারণে ব্যস্ত থাকার দরুন আমি গিফটটা নিয়ে জাস্ট বাড়ির কোণে রেখে দিয়েছি, আমি খুলেও দেখিনি এবং আমি ভাবিও নি যে সেই আশা দিদিকে কে এই গিফটটা দিয়ে গেছে। এবার আশা দিদি কারা? যারা ভারতে থাকেন তারা জানবেন যে নীল শাড়ি পরে কিছু মহিলা বাড়িতে আসে মেয়ে মানুষদের টেক কেয়ার করার জন্য, মেয়ে মানুষদের কোনো প্রবলেম আছে কি না, শারীরিক হতে পারে, মেন্টাল হতে পারে, নানান রকম ভ্যাকসিনের ব্যাপারে জানানোর জন্য, বাচ্চা আছে কি নেই, তার পোলিও টিকা হয়েছে কি না, এই কারণে মেয়েদের স্বাস্থ্যের, মেয়েদের মেন্টাল হেলথের যে উন্নতি আছে সেটা প্রচণ্ডভাবে হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আশা কর্মীরা আছে তাদেরকে কিন্তু সরকার থেকে ঠিকঠাকভাবে অনেক সময় টেক কেয়ার করা হয় না, তাদের স্যালারি অনেক সময় আটকে যায়, তাদের স্যালারিও অনেক কম এবং এই কারণে আশা কর্মীরা কিন্তু অনেক সময় অনেক আন্দোলনও করে। এবং সেই দিকে আমি সবসময় গভর্নমেন্টকে বলতে চাই, মানে দেখুন আমার তো বয়স ছোটো, তাদের যেন ইনকামটা একটু বেশি হয়, বিকজ তারা ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্য যা যা করার সবটাই করে, কিন্তু ইনডাইরেক্টলি হলেও করে। তো সেই ক্ষেত্রে সেই আশাকর্মীর নাম ছিল আরতি দেবী। এবার এই আরতি দেবীকে পুলিশ ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করে। এবার পুলিশ ডেকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন এই আরতি দেবী বলে যে একটা লোক এসেছে, আমি ওই বাড়িতেই যেতাম, আমার ওই গ্রামেতেই ভিজিট ছিল, তো বললো যে তুমি ওই বাড়িতে একটু দিয়ে আসবে, আমি একটু ব্যস্ত আছি। আমি সেই মোমেন্টে না সেই লোকটাকে খুব একটা ভালো করে দেখিনি, জাস্ট একটা নর্মাল জিনিস ভেবে নর্মালভাবে সেই কাজটা করেছি। এবার সেটা যে হিতে এত বড় একটা বিপরীত হয়ে যাবে, এই রকম যে 2টো মানুষ হসপিটালাইজড হয়ে যাবে, তার মধ্যে একটা ছোট বাচ্চাও আছে, আমি সেটা কি করে ভাববো? পুলিশ ভাবে যে হ্যাঁ হতেও তো পারে, কিন্তু সন্দেহের তালিকায় কিন্তু এই মানুষটাকে রাখে। এবার পুলিশ
আবার কল রেকর্ডিংস, কল ডিটেলস, কল লোকেশন, এই জিনিসটা আবার ভালো করে দেখতে থাকে। এবার দেখার পর না এবার পুলিশের একটা খটকা লাগে। সেটা হচ্ছে যে এই যে সালমার দিদি আছে জাগৃতি, সেই জাগৃতির ফোনে একটা মানুষ মাঝে মাঝেই অনেক নাম্বার থেকে কল করে এবং সেই নাম্বারে কিন্তু বেশি কথা হয় না, টুকটাক 30 সেকেন্ড কথা হচ্ছে, কলটা কেটে যাচ্ছে, তারপর কলটা কন্টিনিউয়াস আসছে, কিন্তু জাগৃতি সেই ফোনটা ধরছে না। এবার কে হতে পারে, কী হতে পারে? তখন জাগৃতিকে কোশ্চেন করা হয়। জাগৃতি বলে যে দেখুন আমি তো বলতে পারছি না, কিন্তু এইটা কেউ আমাকে একটা কল করতো যে 30 সেকেন্ড আমার সাথে কল করে চুপচাপ কিচ্ছু বলতো না, জাস্ট ফোনটা ধরে থাকতো, আর কিচ্ছু না। তো সেই ক্ষেত্রে পুলিশ বলে যে এটা কে হতে পারে, আপনার কোনো আইডিয়া? তখন সে ভাবতে থাকে। তখন সে ভাবতে ভাবতে তার অতীতের কথা মনে পড়ে যায় এবং সেই অতীতের ঘটনাগুলো সে পুলিশকে বলতে থাকে। সে বলে যে আজ থেকে নিয়ার অ্যাবাউট 12 কি 13 বছর আগে আমি একটা মানুষের সাথে মিট করেছিলাম, তার সাথে আমি প্রেম করেছিলাম, তার আগে বিয়ে ছিল, 2টো বাচ্চাও ছিল, তারপরেও সে আমার সাথে লিভিনে থাকতো। লিভিনে থাকার দরুন আমাদের একটা বাচ্চাও হয়, কিন্তু শেষমেশ আমি যখন বুঝতে পারি যে সে তার ওয়াইফকেও ছাড়বে না, আবার এদিকে আমাকেও ছাড়বে না, সে 2টো লাইফ একসাথে কন্টিনিউয়াস চালাবে, সেই সময় আমি 2021 সালে আমি আমার সন্তানকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে চলে আসি। আচ্ছা এই কলটা ওই লোক করছে না তো? তখন পুলিশ বলে ওই লোকটাকে, তখন বলে যে আমার এক্স লিভ ইন পার্টনার বা বলতে পারেন আমার হাজব্যান্ড, তার নাম হচ্ছে রাজেশ প্যাটেল। এইবার পুলিশ প্রথম একটা নাম পেল, রাজেশ প্যাটেল। এবার সেই রাজেশ প্যাটেল কে, এই ব্যাপারে পুলিশ খোঁজখবর নিতে থাকে। এবার রাজেশ প্যাটেলের ব্যাপারে যখন পুলিশ খোঁজখবর নেয় তখন পুলিশ একদম সমস্ত কিছু নর্মাল দেখতে পায়, এখানে কোনো কিছু সন্দেহের জিনিস দেখতে পায় না। কিন্তু যখন এই রাজেশ প্যাটেলের বাড়িতে পুলিশ যায় তখন সেই রাজেশ প্যাটেল গায়েব। রাজেশ প্যাটেলের ফোনে যখন পুলিশ ফোন করে তখন দেখে যে সেই রাজেশ প্যাটেলের ফোন সুইচ অফ। এইখানে তো পুলিশের আরও সন্দেহ জাগে। এবার পুলিশ সমস্ত যে খবরি নেটওয়ার্ক আছে সেটাকে অ্যাক্টিভেট করে দেয় এবং সেই অ্যাক্টিভেট করার কয়েক দিনের মাঝেই খবর আসে যে এই যে রাজেশ প্যাটেল আছে সে তার মাসির বাড়ি, যেটা হচ্ছে গুজরাটের ভালসাটে বলে একটা জেলা আছে, সেইখানে নাকি আছে। এবার সেইখানে পুলিশ যায়, পুলিশ বাড়িটাকে পুরো চারিদিক থেকে ঘিরে নেয়। এইদিকে রাজেশ প্যাটেল সেই বাড়ির মধ্যে একটা ছোট্ট রুমের মধ্যে খাটের তলায় লুকিয়ে আছে। পুলিশ ঘরে ঢুকে ওখান থেকে বার করে সোজা থানায় নিয়ে আসে। এবার থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে সে বলে যে হ্যাঁ আমি এই জাগৃতি মানে সালমার যে দিদি আছে তার সাথে লিভিনে ছিলাম, তার সাথে আমার একটা বাচ্চাও আছে, সে আমাকে ছেড়ে চলে এসেছে, এর জন্য তার প্রতি আমার ক্ষোভ আছে, কিন্তু তাই বলে আমি কেন সালমার বিয়েতে এইসব করতে যাব? তাছাড়াও আমি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও আসি না, না আমি এইসব বিস্ফোরক কিছু বানাতেও পারি, তো সেই ক্ষেত্রে আমার উপর সন্দেহটা আপনারা বেকার করছেন, জাস্ট একটা বলির পাঁঠা খুঁজছেন, আর কিচ্ছুই না। তখন পুলিশ বলে যে যতই তুমি চালু হতে চাও পুলিশের থেকে চালু বেশি হতে পারবে না। যতক্ষণে আমরা তোমাকে খুঁজছিলাম সেই সময় তোমার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেক করি এবং সেই ব্যাকগ্রাউন্ড চেকে আমরা বুঝতে পারি যে ডাল মে কুছ কালা হ্যায়। এবার তুমি যদি নিজের মুখে না বলো তাহলে আমরা আমাদের কিছু স্পেশাল টেকনিক ইউজ করতে পারি। এরপরে এই রাজেশ প্যাটেল তার নিজের যে কথা আছে সেইখানে কিন্তু আটকে থাকে। সে বলে আমি কোনো কিছুই করিনি, আমার উপর দোষ চাপাচ্ছেন। পুলিশ একটু ভালোবাসা বর্ষণ করে এবং সেই ভালোবাসা বর্ষণের পর পুলিশ বলে যে ক্লিয়ার কাট বলো যে কি করে এই জিনিসগুলো তৈরি করেছো এবং কে তোমাকে ম্যাটেরিয়ালস প্রদান করেছে। এটা দেশের সিকিউরিটির ম্যাটার, এটা কোনো ইয়ার্কি হচ্ছে না। এখানে জাস্ট আমরা এইটা তদন্ত করছি না, এর সাথে সাথে আমরা দেখছি যে তোমার লিঙ্ক বাইরে দেশে বসে থাকা কোনো শত্রুর সাথে কি আছে যে ভারতের ক্ষতি করতে চায়। আমরা কিন্তু বড় বড় কেসে তোমাকে ফাঁসিয়ে দিতে পারবো, তো এই কারণে সহজ সরলভাবে তুমি ক্লিয়ার কাট করে বলে দাও। তখন রাজেশ প্যাটেল বুঝতে পারে যে যদি আমি না বলি তাহলে আমি আরও বড় কেসে ফাঁসতে পারি। তো সেইবার সে বলতে শুরু করে। এই জাগৃতির সাথে তার পরিচয় হয়েছিল 2009 সালে এক কম্পিউটার সেন্টারে। দেখার পরেই তার প্রেম হয়ে যায়। তার ওয়াইফের সাথে রিলেশন খুব একটা ভালো ছিল না, তার কিন্তু ওয়াইফের প্রচুর পয়সা ছিল। তো এই পয়সার দরুনই সে কিন্তু আনন্দ, আয়েশ, মজা, ফুর্তি সমস্ত কিছু করতো। তো সেই কারণে
সে তার ওয়াইফকে ছাড়তে পারবে না, তার সন্তানদেরকেও সে ছাড়তে পারবে না। ওয়াইফকে ছাড়লে যদি ওয়াইফ তার সন্তানদেরকে নিয়ে চলে যায় তো সেই ক্ষেত্রে তার কি হবে? সে তো তার সন্তানদেরকে দেখতে পাবে না। তো এই কারণে সে দুটো লাইফ লিড করতে থাকে, এক তো তার ওয়াইফ এবং বাচ্চার সাথে, আর আরেকটা হচ্ছে এই জাগৃতির সাথে। বছর পর এই জাগৃতির সাথে থাকার দরুন তারও কিন্তু জাগৃতির সাথে একটা সন্তান হয়। এবার দুই দিকেই তার মায়া তৈরি হয়ে যায়, সে কাকে ছাড়বে কাকে রাখবে। এদিকে জাগৃতি কন্টিনিউয়াস তাকে প্রেশার দিচ্ছে যে তার ওয়াইফকে ডিভোর্স দাও, নাহলে আমি সমস্ত কিছু পাবলিক করে দেবো। এবং সেই ভয়তে আমি মাঝে মাঝে পালিয়েও বেড়াতাম। তো এই মাঝে জাগৃতি আমাকে ছেড়ে চলে আসে এবং সেই জিনিসটা আমি খুব ইগোতে নিয়েছিলাম। আমি কোনোভাবেই মানতে পারছিলাম না যে জাগৃতি আমাকে ছেড়ে দিয়েছে। এরপর আমি একটা প্ল্যান বানাই। প্ল্যান হচ্ছে যে বিয়েতে আমি এই জিনিসটা করব, এবং এই জিনিসটা আপনারা জানেন যে উড়িষ্যাতেও এই রকম একটা কেস হয়েছে। এবার পুলিশ সন্দেহ করে যে সে ওখান থেকে ইন্সপিরেশন নিয়েই এই ঘটনাটা ঘটিয়েছে। তো যাই হোক, পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই যে বিস্ফোরক জিনিসগুলো যেটা দিয়ে এটাতে বানাতে হয় সেইটা কোথা থেকে পেলে? সে তখন বলে যে আমার এক বন্ধু যে খাদানে কাজ করে এবং খাদানে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে কিছু পদার্থ ইউজ করা হয়, এবং সেই আমার বন্ধু যার নাম হচ্ছে মনোজ, সে কিন্তু ওই খাদানের ম্যানেজার। তো তাকে আমি এই জিনিসটা রিকোয়েস্ট করি এনে দেওয়ার জন্য, তাকে পুরো প্ল্যানটা বলি, এবং সে ওই জিনিসগুলো এনে দিলে আমি ইন্টারনেট থেকে সার্চ করে ওই জিনিসটা বানানোর পুরো জিনিসটা বানিয়ে ফেলি, বানিয়ে একটা টেস্টিং করি, এবং টেস্টিং করার পর একটা টেডি বিয়ার কিনে তার মধ্যে ইলেকট্রনিকভাবে ওই সমস্ত কিছু জুড়ে একটা বিস্ফোরক টেডি বিয়ার তৈরি করি। এবং এরপর প্ল্যান করি যে এটা ডেলিভার করব কী করে। এই ডেলিভার করার জন্য ভাবি প্রথমে কুরিয়ার করে দেবো, কিন্তু কুরিয়ার করে দিলে সে নাও নিতে পারে কে পাঠিয়েছে। এই কারণে বিয়ের জন্য ওয়েট করছিলাম। তার বোনের যখন বিয়ে, সেই জিনিসটা শুনে আমি ভাবলাম যে গিফট প্যাকের মধ্যে এই জিনিসটা যদি আমি পাঠিয়ে দিতে পারি তাহলে জাগৃতির কাম তামাম হয়ে যাবে। তো সেই মোতাবেক আরতি আশা করবি তাকে আমি ছলে বলে কৌশলে তার হাতে এইটা আমি পাঠিয়ে দিই। জাগৃতি ধরেও, কিন্তু আমি বুঝতে পারিনি যে এই গিফটটা জাগৃতি না খুলে ওই ছোট বাচ্চাটা এবং লতেশ খুলবে। লতেশকে মারার উদ্দেশ্য আমার ছিল না, তাকে আহত করারও উদ্দেশ্য ছিল না, কিন্তু হয়ে গেছে। যাকে আমি ক্ষতি করতে চেয়েছিলাম তার কিছু হয়নি, উল্টে যাকে আমি ক্ষতি করতে চাইনি সেই দুজনের হয়ে গেছে। লতেশ এবং সেই ছোট বাচ্চার কি হলো? লতেশের হাতে ফ্র্যাকচার হয়ে গেছে, অনেক জায়গায় পুড়েও গেছিলো, এবং সেই যে বাচ্চা আছে তার মাথার স্ক্যালের পিছনে একটা বড় আঘাত লেগেছে, এবং সেই আঘাত নিয়ে সে এখনও বেঁচে আছে, এবং লতেশ প্রাণে বেঁচে যায়, সেই বাচ্চাও প্রাণে বেঁচে যায়। তো এরপর এই যে মনোজ আছে, যে ওই দ্রব্যগুলো তাকে সাপ্লাই করেছিল, তাকেও কয়েকদিন পর অ্যারেস্ট করা হয়। এই রাজেশ এবং মনোজ দুজনকেই জেলে পাঠিয়ে দেওয়া হয়, এবং বর্তমান সময়তেও তারা জেলেই আছে। এবং এই যে লতেশ আর সালমা, তারা সুখে শান্তিতে সংসার করছে। জাগৃতির ব্যাপারে এক্সট্রা কোনো ইনফরমেশন আমি আর জোগাড় করতে পারিনি। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। বিয়ের কোনো গিফট হুটহাট করে খুলে ফেলার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন। কে জানে কে কি মনে কোন রিভেঞ্জ রেখেছে এবং সেই প্রতিশোধ এইভাবে সে নেবে। এই নিয়ে এই রকম কেস আমি দুটো দেখলাম, হয়তো পরবর্তীকালে আরও অনেকবার একাধিক সময় এই রকম কিছু শুনতে পারি, এবং শুনলে ঘটনা হিসেবে হয়তো আমি আপনাদেরকে বলবো। তো সবসময় সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাট যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে।